এর আগে তোমরা এই চ্যানেলে অনেক সার্ভাইভাল, অ্যাকশন, থ্রিলার মুভি দেখেছ, কিন্তু আজ আমি তোমাদের পরিবার এমনকি নিজের জীবনের এক অসাধারণ গল্প শোনাবো, যা প্রতি অক্ষরে অক্ষরে সত্যি হওয়ার সাথে শেষটা দেখার পর তোমার মুখে হাসি ফোটাতে বাধ্য হবে। সালটা তখন 1996। তামিলনাড়ুর তাঞ্জাভুর শহরের এক মন্দিরের দরজা বন্ধ করার সময় পূজারী আড়ুলকে দেখতে পায়। বছর 18-19-এর আড়ুলকে ভীষণ উদাস লাগছিল। সে পূজারীকে জানায় এই শহর থেকে তারা চলে যাচ্ছে আর হয়তো কোনোদিনও আসবে না, তাই শেষবারের মতো মন্দির দর্শন করতে এসছে। এই বলে চোখের জল মুছে প্রসাদ নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে আড়ুলের বাবার তদারকিতে সবকিছু ট্রাকে তোলা হচ্ছিল। আড়ুলের দুই কাকা ছল চাতুরি করে বাকি সবাইকে বঞ্চিত করে এই বাড়িটা তাদের নামে লিখিয়ে নিয়েছে। তাই আড়ুলের বাবা আর এইখানে থাকতেই চায় না, তারা মাদ্রাসে শিফট করে যাচ্ছে। আড়ুলের অন্য আরেক কাকা পাশের শহর নিডামঙ্গলমে শিফট করবে। আড়ুল তার কাকাতো বোন ভুবনাকে ভীষণ ভালোবাসে। তার থেকে বয়সে তার অনেকটা পার্থক্য, তাই বোনকে সে বাবার মতোই আগলে রাখে। কিন্তু বড়দের এই ভাগাভাগির কারণে ভাই বোনের একসাথে বড় হয়ে ওঠা হলো না। আড়ুল শেষবারের মতো বাড়িটা একবার ঘুরে দেখে নেয়। ছোট থেকে যে বাড়িতে মানুষ হয়ে বড় হওয়া, সেই বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট তারাই বুঝবে যারা গেছে। সবাইকে বিদায় জানিয়ে আড়ুল ট্রাকে চেপে বসল। যাওয়ার সময় একটা সাইকেল তোলা বাকি রয়ে গেলে সে জানায় এটা আর তুলতে হবে না, কারোর প্রয়োজন হলে এটা যেন তাকে দিয়ে দেওয়া হয়। এরপর সময়ে বয়ে যায় নদীর স্রোতের মতো। কেটে গেছে 22টা বছর। বাবা মায়ের সাথে শহর ছেড়ে আসা সেই ছেলেটা এখন হয়ে উঠেছে একজনের স্বামী ও পিতা। ছাদে পাখিদের খাইয়ে নিচে এলে স্ত্রী হেমা বলে, এখনো রেডি হওনি? আজকে ভুবনার বিয়েতে তোমায় ওখানে যেতে হবে। আড়ুল একটু ইতস্তত হয়ে জানায় ওই শহরে তার দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছে নেই। হেমা বলে, ভুবনা কত ভালোবেসে নিজের দাদাকে বিয়েতে যেতে বলেছে, তার মন রাখার জন্য আড়ুলকে তাই যেতেই হবে। তাই আড়ুল রেডি হয়ে হেমা এবং বাবা মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে পুরনো শহরের উদ্দেশ্যে। ট্রেন পথে আড়ুল পৌঁছয় থাঞ্জাভুরে। যাত্রাপথে নিজের চেনা শহর অলিগলি দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায়। এসে পৌঁছয় নিজের পুরনো বাড়ির সামনে। দরজায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পুরো পরিবারের সাথে নিজের শৈশব চোখের সামনে তার ভেসে উঠছিল। তাই সবার আগে সে মন্দিরে গিয়ে দর্শন করল। হেমা ফোন করে জিজ্ঞেস করে এখনো সে বিয়ে বাড়ি কেন যায়নি। আড়ুল বলে, বিয়ে হতে এখনো দেরি আছে, তাই আগে গিয়ে তার বেঈমান কাকাদের মুখোমুখি হতে চায় না। হেমা বলে যে তাদের হয়তো এই বাড়ি খালি করতে হবে, বাড়ির মালিকের ছেলেরা ফিরে এসছে এবং তারা এইখানেই থাকবে। আড়ুল জানায়, ঠিক আছে, আমি ভাবছিলাম পুরনো বাড়িটা কিনে এইখানে শিফট হয়ে যাব। এটা শুনে হেমা ভীষণ খুশি আর এক্সাইটেড হয়ে পড়ল। আড়ুল বাসে করে বোনের ম্যারেজ হলে পৌঁছে যায়। তবে বিয়ে বাড়িতে সকলের নজরের বাইরে একদম শেষের চেয়ারে গিয়ে বসল। কিন্তু তখনই এক কাজিন তাকে দেখতে পেয়ে তার পাশে এসে বসে। সে আড়ুল এবং বাকি সবার হালচাল জিজ্ঞেস করতে থাকে। সে বাকিরা কেন আসেনি জিজ্ঞেস করলে আড়ুল জানায় তার মেয়ের এক্সাম, তাই আসতে পারেনি। তার মা বাবার বয়স হয়ে গেছে, তাই যাতায়াত করতে অসুবিধা। হঠাৎ একটা ছেলে পিছন থেকে আড়ুলের চোখ চিপে জিজ্ঞেস করে, দাদা বলো তো আমি কে? আড়ুল চিনতে না পারলে ছেলেটা চোখ চেপে ক্লু দিতে থাকলো, তবে তাতেও আড়ুল বুঝতে পারে না। ছেলেটা তখন সামনে এসে বলে, আরে আমি গো ভাই, দেখো এইবার চিনতে পেরেছ আমায়? তবে সামনে দেখেও আড়ুল তাকে চিনতে পারে না। ছেলেটার উৎসাহ দেখে বুঝতে পারে নিশ্চয়ই ছোটবেলার খুব চেনা পরিচিত কেউ হবে। কিন্তু ছেলেটার যাতে খারাপ না লাগে তাই আড়ুল এমন ভান করে যেন সে তাকে চিনতে পেরেছে। ইতিমধ্যে ছেলেটা ছোটবেলার অনেক গল্পই আড়ুলকে শোনাতে শুরু করে দিয়েছে, কিন্তু তার তো কিছুই মনে নেই। সে অনেক মনে করার চেষ্টা করে এই ছেলেটা কে যে এত কিছু জানে, কিন্তু কিছুতেই চিনতে পারছে না। কাউকে যে এই ছেলেটার নাম জানার চেষ্টা করবে সেই সুযোগও পাচ্ছে না। কিছুক্ষণ পর আড়ুল তার মামাকে দেখতে পেয়ে তার সাথে দেখা করতে যায়। এত বছর পর সেই ছোট্ট আড়ুলকে দেখে পুরনো স্মৃতিচারণা করতে থাকে। তবে মামা একটু অভিমানের সুরেই বলে, তুমি বাকি ফাংশনে কেন এলে না? আমরা সবাই তো এখানে ছিলাম।
তবে আরুল বোনের বিয়েতে আমি কোনো রকম পুরনো কথা মনে করতে চাই না। এর মাঝে সুযোগ বুঝে আরুল মামার থেকে ওই ছেলের পরিচয় জানার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ছেলেটা মিষ্টি নিয়ে চলে আসে। ফলে মামার থেকে পরিচয় জানা আর হলো না। অনেক হাসি মজার মাঝে আরুলের লাস্ট বাস ধরে বাড়ি ফেরার কথা জানতে পেরে মামা খুব আপসেট হয়ে যায়। এত বছর পর মাত্র কিছুক্ষণের জন্য থাকাটা মানতে পারছে না। তবে সে মামাকে বোঝায় আজকেই ফিরতে হবে, কারণ কাজ থেকে সে ছুটি পায়নি এবং সকালেই ডিউটি জয়েন করতে হবে। এটা জেনে ছেলেটা আরুলকে আরও একা ছাড়তে চায় না। এরপর আরুল ভুবনার সাথে দেখা করে। যখন সে শহর ছেড়ে যাচ্ছিল তখন তার বোন অনেক ছোট, তাই এতদিন পর তাকে বিয়ের সাজে দেখে আরুল ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। বোন ও নিজের পিতা সমান দাদাকে এত বছর পর দেখে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরুল বোনের দেওয়া শার্টটা পরেই এসছে দেখে ভুবনা ভীষণ খুশি হয়, আর তখনই দাদার দেওয়া গিফট খুলে দেখতে থাকে। আরুল তাকে বলে, আরও লোকজন তো তোর সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে, তুই গিফটটা না হয় পরে দেখিস। কিন্তু ভুবনা জানিয়ে দেয় দাদার থেকে তার কিছুই গুরুত্বপূর্ণ নয়। ভুবনা গিফট বক্স থেকে দাদার আনা এক একটা গয়না খুলে দেখার সাথে চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে গয়নাগুলো এখনই পড়তে চায়, তার দাদা দিয়েছে বলে কথা। দাদার কাছে আবদার করে সে যেন তাকে গয়নাগুলো পরিয়ে দেয়, তাই দাদা পরম মমতার সাথে গয়নাগুলো এক এক করে তার বোনকে পরিয়ে দেয়। এরপর আরুলের সাথে সেই ছেলেটাও খেতে বসে। আরুল তাই ছেলেটার পরিচয় জানার সুযোগ এইখানেও পায় না। কথাবার্তার মাঝে ছেলেটা তার ফোন নাম্বার চাইলে আরুল ইচ্ছে করে ভুল নম্বর দেয়। ছেলেটাও একটা পেপারে নিজের নাম্বার লিখে আরুলের পার্সে ঢুকিয়ে দিল। খাওয়া দাওয়ার পর ছেলেটাকেই আরুল বাস স্ট্যান্ড অবধি ছেড়ে আসতে বলে। সে স্কুটার আনতে গেলে হেমাকে কল করে জানিয়ে দেয় সে বিয়ে অ্যাটেন্ড করে এইবার বাস ধরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সাথে সেই অজানা ছেলেটার কথাও বলে যে ভাই ভাই করতে করতে সারাক্ষণ তার সাথে রয়েছে, কিন্তু আমি তাকে চিনতেই পারছি না। ব্যাপারটা বেশ লজ্জাজনক লাগছে। যাই হোক, মামাকে বিদায় জানিয়ে তারা দুজন স্কুটারে বাস স্ট্যান্ডের দিকে এগোতে থাকে। আরুল ভীষণ খুশি, কারণ বোনের বিয়ে অ্যাটেন্ড করে সব কিছু ভালোয় ভালোয় মিটিয়ে সে ঠিক টাইমে বাড়ি পৌঁছতে পারবে। তবে ছেলেটা আপসেট, কারণ তার ভাই মাত্র কয়েক ঘন্টা থেকেই চলে যাচ্ছে। তাই বলে, শোনো না, এখানে একটা সেরা গুড়ের চা বানায়, চলো তোমাকে নিয়ে যাই, আর বাস নিয়ে চিন্তা করো না। অগত্যা চা খাওয়ার পর তারা বাস স্ট্যান্ডে পৌঁছয়, কিন্তু ডিপো থেকে খোঁজ নিলে জানতে পারে লাস্ট বাস একটু আগেই ছেড়ে দিয়েছে, তাদের আসতে বড্ড দেরি হয়েছে। এটা শুনে আরুল ছেলেটার উপর বেশ বিরক্ত হয়ে যায়। চা খাওয়ার চক্করে বাস গেল, তাই সে ছেলেটাকে আজকে রাতে থাকার জন্য কোনো হোটেলে নিয়ে যেতে বলে। ছেলেটা জানায়, ভাই তুমি আমার বাড়ি না থেকে হোটেলে কেন থাকবে, তাছাড়া এখানকার সব হোটেল বড্ড নোংরা। তবে আরুল কিছুতেই রাজি হয় না, কিন্তু হোটেলের অবস্থা দেখার পর শেষে মত পাল্টাতে বাধ্য হলো। অগত্যা ছেলেটার বাড়ি যেতে হবে জেনে সে তো ভীষণ খুশি। নিজের স্ত্রী নন্দিনীকে কল করে জানিয়ে দেয় ভাই আসছে বাড়িতে, সে যেন সব ব্যবস্থা করে রাখে, আজ রাতে ভাই আমাদের সাথেই থাকবে। আরুলও হেমাকে ফোন করে আপডেট দিয়ে দিল। এরপর ছেলেটার স্ত্রী নন্দিনী আরুলকে পরম সাদরে নিজের বাড়িতে ওয়েলকাম করে। নন্দিনী খাওয়ার কথা বললে আরুল বলে, বিয়ে বাড়ি আর চা খেয়ে পেট তো পুরো ভর্তি। হ্যাঁ, তবে ঘুমানোর আগে আমার একটু স্নানের অভ্যাস, তাই স্নান করা লাগবে। সে বাথরুমে গেলে ছেলেটা দরজার বাইরে থেকে বলে, ভাই বিয়ার চলবে নাকি? আরুল প্রথমে না করলেও ছেলেটা জেদ করায় রাজি হয়ে যায়। স্নান করে বেরিয়ে আরুল ছেলেটার বাড়িটা ঘুরে দেখছিল। তখনই নন্দিনী এসে বলে, আপনাকে ওর বাড়ির পিছনে ডাকছে। ওর কোনো কথায় খারাপ ভাববেন না, আসলে উনি একটু বেশি কথা বলেন, কিন্তু একটা কথা ঠিক, ও আপনাকে ভীষণ ভালোবাসে, মাঝে মাঝেই আপনার কথা বলতে থাকে। আরুল এইসব কথা শুনে মনে মনে নিজেকে খুব দোষী মনে করে, কারণ যার মনে তার প্রতি এমন ভালোবাসা ও সম্মান আছে সে তার নামটুকুও জানে না। বাড়ির পিছনে গিয়ে বিয়ার নিয়ে দুজনে গল্প করতে থাকে। আরুল ছেলেটাকে বলে, তোমার বাড়িটা তো বেশ সুন্দর, এটা কি তোমাদের পৈতৃক ভিটে? ছেলেটা জানায়, আরে না ভাই, আমার ছোটবেলার বাড়ি তো একদম ছোট্ট বক্সের মতো ছিল,
কোনো রকমে 4 জন শুতাম। আসলে এই বাড়িটা আমার শ্বশুর মশাইয়ের, তার দাদু এই বাড়ি বানিয়েছিল। আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুর পর নন্দিনীর দাদা আর দিদি এই বাড়ি বেচতে যায়। সারাক্ষণ তারা সম্পত্তি, টাকা পয়সা এইসব নিয়েই পড়ে থাকত। কিন্তু নন্দিনী বরাবর নিজের বাড়ি বিক্রির বিরুদ্ধে ছিল। তাই আমি টাকা জোগাড় করে 2 ভাই বোনের মুখ বন্ধ করে বাড়িটা নন্দিনীর নামে লিখিয়ে নিই। তার জন্য কিন্তু এই ঘরটা ভীষণ শুভ হয়েছিল। এই বাড়িতে আসার পর বিভিন্ন প্রবলেম থাকা সত্ত্বেও নন্দিনী প্রেগনেন্ট হয়। এইসব কথা শোনার মধ্যে খুব অদ্ভুতভাবে ছেলেটার মন মানসিকতার সাথে আরুল নিজেকে খুব বেশি রিলেট করতে পারায় খুশি হয়ে ছেলেটাকে অভিনন্দন জানায়। কথায় কথায় ছেলেটা বলে, আমার জামা কাপড় কেনার ভীষণ শখ, এখনো প্রতি মাসে নতুন জামা কিনি। আসলে ছোটবেলায় অন্যদের পুরনো জামা কাপড় পরতাম, টাকা পয়সা না থাকার কারণে একটা জামাও কিনতে পারতাম না। এমনকি নিজের আত্মীয়রা সম্পর্ক রাখতে চাইতো না, সাহায্য তো দূরের কথা। কিন্তু ভাই, তোমার পরিবার একদম আলাদা ছিল। তোমার বাবা আমার বাবাকে অনেক সাহায্য করেছিল, সাথে তুমিও। কারণ তোমরা কখনো টাকা পয়সাকে নয়, বরং মানুষটাকে সম্মান ও গুরুত্ব দিয়ে তার পাশে থাকো। এইসব শুনে আরুল মনে মনে ভাবে, আমি কতটাই না স্বার্থপর, যার বাড়িতে বসে খাবার খাচ্ছি, যে আমাকে এত মান সম্মান করে, তাকে চিনতে পর্যন্ত পাচ্ছি না। ইতিমধ্যে একটা ষাঁড়ের আওয়াজ শোনা যায়। ছেলেটা জানায় এটা তারই ষাঁড়। অনেক বছর আগে মেলায় গিয়ে একে দেখতে পাই। বাকি সব কটা ষাঁড় বিক্রি হয়ে গেলেও এটা কমজোর থাকার কারণে কেউ কেনে না। আমি তখন ওকে নিয়ে আসি আর সেবা যত্নে সুস্থ করে তুলি। তোমার মামা একে দেখার পর জালিকাট্টুর জন্য ট্রেনিং দিতে থাকে। 3 বছর জালিকাট্টু খেলে সে প্রাইজও এনেছে। এর জন্য তার নাম ধনী রাখা হয়। যাই হোক, তারপর সরকার থেকে এই খেলা ব্যান করে দেয়। তবে লোকজন যখন ধোনির সাথে আমার নাম করে, তখন আমার বেশ ভালো লাগে। খেলা বন্ধ হওয়ার পর ধোনি আমার কাছেই থাকে, ও আমার সন্তান সম। এরপরেই নন্দিনীর ফোন এলো, বাগানে ঝোপঝাড়ের দিকে কেন গেছো? ওখানে তো সাপের আড্ডা। এই শুনে আরুল ছেলেটাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে চায়। ছেলেটা বলে, ভাই এত ভয় পেও না, আমাদেরও যেমন একটা বাড়ি, তেমনি ওদেরও। ওদের তাড়ানোর কথা ভাবলে নিজেদের ভিটে ছাড়ার কথা মনে পড়ে যায়, জানো তো। তখন বুঝতে পারি কষ্টটা কিন্তু সবারই এক। এই কথা শুনে আরুল ভাবে, সত্যি কি অদ্ভুত এই মানুষটা। এরপর আবার এসে দুজন গল্প শুরু করলো। ছেলেটা বলে, ভাই তোমার মনে আছে স্কুলে পড়ার সময় তোমার একটা সাইকেল ছিল? আরুল বলে, হ্যাঁ, আর সেই সাইকেলের টিফিনের টাকা বাঁচিয়ে কেনা আন্ডারটেকারের স্টিকারও লাগিয়েছিলাম। ছেলেটা বলে, তোমরা শহর ছাড়ার পর সেই সাইকেলটা আমার বাবা নেয়। যখন আমি জানতে পারি বাবা সাইকেল নিয়ে আসছে, আমার আনন্দের কোনো ঠিকানাই ছিল না। স্কুলে গিয়েও এটাই ভাবতাম যে ওই সাইকেলটা দেখতে কেমন হবে, আমি চালাতে পারবো কিনা। এরপর বাবা যখন সাইকেলটা নিয়ে আসে, আমি খুশিতে প্রায় পাগল। ওই সাইকেলটার পিছনে ছুটতে থাকতাম। আমার বাবা, মা, ভাই আর আমাকে নিয়ে সাইকেলে চাপিয়ে ঘোরাতে নিয়ে যেত। এরপর আমরা যেখানেই যাই সাইকেলটাকে নিয়ে যেতাম। বিশেষ করে আমি তো পারলে 24 ঘন্টাই ওটার সাথে থাকতাম। কিন্তু সাইকেলটা আমার বয়স অনুযায়ী অনেকটা বড় ছিল। কোনো রকমে এক পা মাটিতে আর এক পা প্যাডেলে রেখে চালিয়ে যেতাম। কতবার উল্টে পড়েছি চিন্তার বাইরে। তোমাদের পরিবার শহর ছাড়ার পর বাবার রোজগার বন্ধ হয়ে গেলে এই সাইকেলে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে শাড়ি বেচে নিজের ব্যবসা শুরু করেন। এরপর আমাদের আস্তে আস্তে উন্নতি হলে আমাকে আর ভাইকে ভালো স্কুলে ভর্তি করায়। একদিন বাবা আমায় ভাইকে সাথে নিয়ে স্কুল যেতে বলে। সেদিন ভাইকে স্কুল থেকে আবার ফেরতও নিয়ে আসি। জানি না সেদিন বাবার কি হয়েছিল। ওই ঘটনার পর থেকে আমার উপর বিশ্বাস আর অটুট ভরসা তৈরি হয়ে গেছিল। আগে আমি এতটা কিন্তু ভরসাযোগ্য ছিলাম না। সত্যি ভাই, ওই সাইকেলটা শুধু আমার নয়, আমার গোটা পরিবারের জীবন বদলে দিয়েছিল। আমার ভাই ওই সাইকেলেই চেপে কলেজ যেত। তোমার ওই সাইকেল না থাকলে হয়তো জীবনটা এরকম হতো না। সেই জন্য আমরা ওই সাইকেলটার পুজো করি। ছেলেটা ওকে ধন্যবাদ জানিয়ে ভীষণ কাঁদতে থাকে। সাথে আরুলের চোখেও জল চলে আসে। আরুল তখন ভাবে কিভাবে একটা জিনিস একজনের কাছে অপ্রয়োজনীয় হলেও অন্যজনের কাছে বেঁচে থাকার অবলম্বন হয়ে যায়। এরপর ছেলেটা সাইকেলটা দেখালে আরুল খুব ইমোশনাল হয়ে পড়ে এবং পিছনে
ছেলেটাকে বসিয়ে আড়ুল মনের আনন্দে সাইকেল চালাতে থাকে। দুজনের মনে এক অদ্ভুত আনন্দ। তারপর দুজনে একটা নদীর ধারে এসে বসল। ছেলেটা বলে, ভাই আমার বাচ্চার নাম আমি তোমার নামেই রাখবো। এইটা শুনে আড়ুল ভাবে, এই ছেলেটা কি দিয়ে তৈরি, আমি এদিকে এর নামই জানি না, আর এ সন্তানের নাম ওর নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। দুজন মনের আনন্দে গান করতে করতে এরপর বাড়ি আসলো। ছেলেটা বলে, ভাই তুমি কাকাদের ক্ষমা করে দাও, জানি উনি তোমাদের ক্ষতি করেছেন, কিন্তু তোমরা অনেক বড় মনের মানুষ, ওরা তোমাদের ঘৃণার যোগ্যও নয়। আড়ুল কিছু একটা ভেবে বলে, ঠিক আছে তুমি বলছো যখন, ওদের ক্ষমা করে দিলাম। ছেলেটা খুশি হয়ে আড়ুলের পাতা চৌকির কাছে বিছানা করে শুয়ে পড়ার সময় বলে, ভাই সকালে যখন তুমি যাবে তখন আমাকে, নন্দিনীকে আর আমাদের আগত সন্তানকে আশীর্বাদ দিয়ে কিন্তু যেও। আর আশীর্বাদ দেওয়ার সময় অবশ্যই আমার নাম নিও, কারণ তুমি একবারও আমার নাম কিন্তু নাওনি। আমি তো তোমার আপন, কোনো পর নয়। আড়ুল অশান্ত মনে সম্মতি জানিয়ে কোনো রকমে শুয়ে পড়ল। কিন্তু ছেলেটা শোয়ার পরে আড়ুল সারা বাড়ি এদিক ওদিক করে ঘুরে সব দেখতে শুরু করে, তবে কোনো জায়গায় ছেলেটার নাম খুঁজে পায় না। তখনই নন্দিনী চলে আসলে আড়ুলকে উঠে ঘুরতে দেখে বলে, ভাই আপনি এখনো ঘুমোননি, আপনার জন্য কিছু বানিয়ে আনবো? আড়ুল বড্ড অপরাধ বোধে নন্দিনীর দিকে বিনা তাকিয়েই বলে, না না না, কিছু দরকার নেই। তখনই নন্দিনী যাওয়ার পর আড়ুল কাঁদতে শুরু করে। যে ছেলেটার জন্য আজ সে নিজের শত্রুদেরও ক্ষমা করে দিয়েছে, যে ছেলেটা তাকে এত সম্মান দিয়েছে, সে তার নামটুকুও জানে না। অপরাধের শিকার হয়ে আড়ুল চুপচাপ বাড়ি থেকে তাই বেরিয়ে যায়, কারণ সে সকালে ওর মুখোমুখি হওয়ার সাহস নেই। নাম না নিলে এই ছেলেটা কত দুঃখ পাবে, সে তার ভাইয়ের থেকে কতই না আশা করেছে। তবে যাওয়ার আগে ছেলেটার মনের ইচ্ছে পূর্ণ করে তাদের আশীর্বাদ দিয়ে সে চলে যায়। এরপর বাড়ি ফিরে এসে সারাক্ষণ আনমনা থাকে। অদ্ভুত একটা নিস্তব্ধতা নেমে এসছে, কারোর সাথেই ঠিকমতো কথা বলে না। জিনিসটা হিমা অনেকদিন লক্ষ্য করার পর ফাইনালি জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। ফেরার পর থেকে কেমন যেন সে বদলে গেছে। আড়ুল স্ত্রীকে ছেলেটার কথা জানিয়ে বলে ওই ছেলেটা কত আলাদা, অথচ ও তার নাম মনে করতে পারছে না। আড়ুলের মেয়েরও বাবাকে এইরকম আপসেট দেখে যথেষ্ট খারাপ লাগে। এরপর সে নিজের পুরনো বাড়ি কেনার জন্য টাকা জমাতে লাগে। সে তার বসের থেকেও টাকা ধার নেয়। এদিকে মেয়ে বাবার পার্স থেকে ওই ছেলেটার নাম্বার পেলে সে ফোন লাগিয়ে আড়ুলের হাতে দেয়। আড়ুল হ্যালো বললে ওপাশ থেকে উৎসাহিত হয়ে ছেলেটা ভাই বলে ডেকে ওঠে। বলে, ভাই কতদিন পর কথা হচ্ছে, সেদিন হঠাৎ করে চলে গেলে তুমি। ভাবলাম আমি কিছু ভুল করে ফেলেছি, তাই জন্য তোমাকে কল করেছিলাম, কিন্তু জানো ওই নম্বরে কল করলে অন্য কেউ ফোন ধরে গাল দিল। আড়ুল তখন সংকোচ বোধে বলে, আমি আসলে সেদিন ভুল নাম্বার দিয়েছিলাম। ছেলেটা বলে, না ভাই তোমার ভুল নয়, বরং আমি এত অন্যমনস্ক থাকি যে ভুল নাম্বার টুকেছি। আড়ুল অবাক হয়ে যায় যে এই ছেলেটা ভাবেই না তার ভাইয়ের ভুল হতে পারে। তখন আড়ুল বলে যে আমি তোমায় কিছু বলতে চাই। ছেলেটা তখনই বলে ওঠে, ভাই কোনো চিন্তা করবে না, মামার থেকে সব শুনেছি, তোমার বাড়ির জন্য টাকা দরকার তাই তো? আমার নিজের কিছু সেভিংস আছে, আর বাকি টাকা আমি বউয়ের গয়না বন্ধক রেখে তোমার জন্য ঠিক জোগাড় করে দেবো, একদম চিন্তা করবে না। আড়ুল তার পাগলামো দেখে থামিয়ে বলে, ভাই দাঁড়াও, সেদিন বিয়ে বাড়িতে প্রথমে তোমার আচরণ আমার ভালো লাগেনি, তাই জন্য ইচ্ছে করে নম্বরটা ভুল দিয়েছিলাম যাতে তুমি বারবার ফোন না করো। কিন্তু এর থেকেও বড় ব্যাপার, আমি তোমাকে চিনতেই পারিনি, তোমার নাম কি সেটাও জানি না, কিন্তু তোমার আমার প্রতি সম্মান ভালোবাসা দেখে আমি অপরাধ বোধে জিজ্ঞেসও করতে পারিনি। তার উপর যখন শেষে নাম নিয়ে আশীর্বাদ দেওয়ার কথা তুললে, তাই লজ্জায় থাকতে না পেরে ওখান থেকে চলে যায়। আমি তোমাকে কিছুতেই চিনতে পারিনি, আমায় দয়া করে ক্ষমা করে দাও। ছেলেটা ভারাক্রান্ত মনে সব শুনে যাচ্ছে। কষ্টে বুকে যেন পাহাড় প্রমাণ ভার এসে পড়ছে। তবু অনেক কষ্টে ছেলেটা বলে, ভাই আমার কাছে ক্ষমা চেয়ে আমার পাপ বাড়িও না, বরং তুমি আমার ব্যাপারে জানার জন্য যে ফোন করেছো এটাই অনেক বড়। এরপর সে আড়ুলকে পূর্বের কথা মনে করিয়ে দেয় যে ভাই তুমি মার্কেট যাওয়ার সময় সব বাচ্চাদের কোনো না কোনো নাম দিতে, যাতে মার্কেটে গিয়ে সবজি আনতে ভুল না করি। আড়ুল তখন পুরনো স্মৃতি মনে করে এক এক করে সবার নাম বলতে থাকে, আর ঠিক এক সময় বলে, আরে তুমি তো আমার সেই আদরের আলু, তুমি কত বড় হয়ে গেছো, এমনকি ছেলের বাবা হতে চলেছ।
তখন ছেলেটা খুশি হয়ে বলে, হ্যাঁ ভাই, এই তো তোমার মনে পড়ে গেছে, কিন্তু এখনও তুমি আমাকে আমার নাম ধরে ডাকলে না। আরুল তখন একটু হেসে বলে, এখন নয়, পরে বলবো, তৈরি থাকো। আরুল এরপর দেরি করল না, সেদিনের রাতের বাস ধরেই নীড়ামঙ্গলমে পৌঁছে যায়। সকালে বারবার আলুর দরজায় ধাক্কা মেরে বলে, আমি জানি তুমি ওদিকে দাঁড়িয়ে আছো, আর এইবার তো তাহলে দরজা খোলো আমার মিয়ারাগান। আর তখনই সে আনন্দে চোখ ভরা জল নিয়ে দরজা খোলার সাথে শেষ হয় আজকের তামিল মুভি মিয়ারাগান। এই পরিবার হচ্ছে নদীর মোহনার মতো, যেখানে মানুষ একটা বন্ধনে আবদ্ধ হয়ে সুখ দুঃখের অংশীদার হয়, আর যে বন্ধনটি আপনার সত্যিকারের পরিবারকে সংযুক্ত করে তা রক্তের নয়, একে অপরের জীবনের সম্মান এবং আনন্দের। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলের সাথে জুড়তে হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।